তার রূপে মুগ্ধ হয়ে গেল। তা দেবরাজ ইন্দ্র অহল্যাকে পাওয়ার আশায় আছে, মনে মনে সুযোগ খুঁজছিল। তা ইন্দ্র মনে মনে ভাবলো অহল্যার স্বামীর নাম হলো গৌতম, গৌতম ঋষি। সে কিন্তু প্রতিদিন, তখন আবার ঘড়ি টড়ি ছিল না, এখন মানুষের ঘড়ি হয়েছে, তার আগে ঘুম থেকে উঠে মোবাইলটা দেখে দিচ্ছে কটা বাজলো। হ্যাঁ, এখন আবার সেসব ছিল না। তখন কিন্তু ওই রাত পাখির ডাক শুনে গৌতম ঋষির ঘুম ভাঙতো। রাত পাখিরা ভোরবেলায় ডাক দিত, আর ওই ভোরবেলায় রাত পাখিদের ডাক শুনে গৌতম ঋষির ঘুম ভাঙতো। আর ঘুম ভেঙে গৌতম ঋষি তৈলের বাটি নিয়ে চলে যেত স্নানে ভোরবেলায়। ঋষিমুনি বলে কথা, ভোরবেলা স্নান করে। এই সুযোগটাই কাজে লাগাতে হবে। তা ভোরবেলাতে তো হবে না, ওই রাম পাখিদেরকে আমি মধ্যরাত্রি ডাক দিতে বলবো। তাহলে গৌতম ঋষি ভাববে ভোর হয়ে গেছে আর স্নান করতে বেরিয়ে যাবে। এবার কি করেছে দেবরাজ ইন্দ্র, সঙ্গে সঙ্গে রাম পাখিদের কাছে গিয়ে এসে বলে, শোনো শোনো পাখিগণ, রোজ তো তোমরা ভোরবেলায় ডাকাডাকি করো, কিন্তু আজকে কিন্তু ভোরবেলা ডাকবে না, আজকে তোমাদের মধ্যরাত্রে ডাকতে হবে। হ্যাঁ না, আমরা প্রতিদিন ভোরবেলায় ডাকি, এটাই আমাদের সময়, আমরা ভোরবেলাতে ডাকি। হ্যাঁ, আমি কি জানো, আমি দেবতাদের রাজা ইন্দ্র, যদি আমার কাছে না আসো তোমাদের আমি কি হাল করবো জানো? তোমাদের মিথ্যে 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 আশ্রয় নিতে হবে। রাজা যখন বলে দিয়েছে, আর কি হবে। একদিন হয়েছে কি, ওই রাম পাখির দলে ভোরবেলায় না ডেকে মাঝরাতে মধ্যরাত্রে ডাকাডাকি শুরু করে দিল। সেই রাম পাখিদের ডাকার আওয়াজ গৌতম ঋষির কানে প্রবেশ করলো। অহল্যা, অহল্যা, ভোর হয়েছে, দাও দাও, তৈলের বাটি দাও, আমি স্নানটা সেরে আসি। কিন্তু মায়েরা দেখবেন মধ্যরাত্রির ডাক আর ভোরবেলার ডাক একটু আলাদা হয় না? মধ্যরাত্রির ডাকটা যেন একটু কিরকম হয়, আর ভোরবেলার ডাকে বোঝা যায়। অহল্যা বলছে, স্বামী এখনো তো ভোর হয়নি, দেখো না, চেয়ে দেখো আকাশের দিকে, এখনো আছে মধ্যরাত। না 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 না, অহল্যা তোমার ভুল হচ্ছে, রাম পাখিরাজ ডেকে দিয়েছে, ভোর হয়ে গেছে, তুমি তুমি তাড়াতাড়ি ওই তৈলের বাটিটা দাও তো দেখি, আমি স্নান করে আসি। তাই তেলের বাটিটা হাতে নিয়ে যেই না গৌতম ঋষি চলে গেল স্নান করতে, দেবরাজ ইন্দ্র তৈরি হয়েছিল, সঙ্গে সঙ্গে গৌতম ঋষির রূপ ধারণ করলো। সঙ্গে সঙ্গে গৌতম ঋষির রূপ ধারণ করে অহল্যার কাছে এসে বলে, অহল্যা, ও অহল্যা, তুমি এখন তো স্নান করতে গেলে, স্নান না করে ফিরে চলে এলে। অহল্যা মন প্রাণে বড়ই হতো না। অহল্যা, আমি তোমার সঙ্গ করতেছি। হ্যাঁ, তুমি স্নান সেরে সঙ্গে সঙ্গে অহল্যাকে সঙ্গে নিয়ে যেই না ঘরের মাঝে প্রবেশ করেছে, গৌতম ঋষি সেজেছে। দেবরাজ ইন্দ্র এইদিকে গৌতম, আসল গৌতম ঋষি কিন্তু বুঝতে পেরে গেছে যে এখনো রাত আছে, রাম পাখিরা আগে ডেকে দিয়েছে, না ঘরে চলে যায়। সঙ্গে সঙ্গে গৌতম ঋষি ঘরে ফিরে এসেছে। ঘরে ফিরে অহল্যাকে ডাকে, অহল্যা। কে ডাকে? কে ডাকে? আরে আমি তোমার স্বামী। তুমি যদি আমার স্বামী হও তাহলে ঘরে কে? কি বললে? কি বললে তুমি অহল্যা? ঘরে কে মানে? না না স্বামী, তুমি আমার হতে পারো না, আমার স্বামী তো ঘরে আছে। অহল্যা, অহল্যা, আমি এক্ষুনি দেখবো ঘরের মাঝে প্রবেশ করলো গৌতম ঋষি, আর ইঁদুর হয়ে দরজার ফাঁকে লুকিয়ে গেছে। দেবরাজ ইন্দ্র কিন্তু জানতো যে এই গৌতম ঋষি যেমন তেমন ঋষি নয়, জানতে পারলে অবস্থা খারাপ করে দেবে, বড় তেজস্বী ঋষি। যতই সে দেবতাদের রাজা হোক না কেন, ওই ঋষির সঙ্গে সে পারবে না। তাই ইঁদুর হয়ে গেছে। কিন্তু ওই যে তেজস্বী ঋষি, তার কি বুঝতে বাকি থাকে? নিজের মধ্যে ফিরে এসো, কে ছিলে এখানে? সঙ্গে সঙ্গে দেবরাজ ইন্দ্র নিজের রূপে ফিরে এসে গৌতম ঋষির চরণে আসা রেখে এটা কোনো অপরাধ নয়, এটা কোনো ভুল নয়, এটা অপরাধ।
এটা ভুল নয়, যা করার এই সাজা তোমাকে পেতেই হবে। তুমি খুব ভুল করেছো। ছি, 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 ছি। ছি। তুমি কি না আমার পুত্রের রূপে মুগ্ধ হয়েছো? শোনো দেবরাজ ইন্দ্র, আমি এই জন্য তোমাকে আমি অভিশাপ দিলাম যে জমির লালসায় তুমি এসেছো, তোমার সারা অঙ্গে সহস্রটা জমির ছিন্ন হয়ে যাবে। সঙ্গে সঙ্গে